এত বড় আগুন লাগছে কেউ তো আইতাছে না। ম্যাসিভ স্কেলে আগুন লাগলেই কেন আমরা সেটাকে নিভাতে ব্যর্থ হই? কিছুই নিয়ে আমার পেটে খালি মাইয়াটারে নিয়ে আয় পড়ছি। স্বামী নাই কেউ। বিগত এক দশকে করাইল বস্তিতে আগুন লেগেছে ৮ বারেরও বেশি। আল্লাহও দোয়া কিন্না করে, আপনারাও কিন্না করো। কে এনে কে আগুন থেকে নিবছিলেন পানি দেয়া, এইটা একটা ব্যবস্থা আছে। আপনারা কে হয়েছে রিসেন্ট ইনসিডেন্টগুলোর দিকে তাকালে মনে হচ্ছে প্রতিবেশীরা সেই খেলাতে ভালোই এগিয়ে আছে। আসসালামু আলাইকুম। 26শে নভেম্বর 2025 বিকাল 5টার দিকে হঠাৎ পাওয়া গেল রাজধানীর করাইল বস্তিতে আগুনের খবর। 10 ঘন্টার বেশি সময় ধরে এই আগুন জ্বললেও নিভাতে ব্যর্থ হয়েছে আমাদের ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। কান্নায় ভেঙে পড়েছে বাসিন্দারা। নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে পারেনি সময়ের অভাবে। নিজেদের এবং নিজেদের সন্তানের জীবনটাকে হাতে নিয়ে কোনো মতে ছুটে আসতে পেরেছে বাসিন্দারা। বর্তমানে খোলা আকাশের নিচে তাদের ঠাঁই। সর্বস্ব হারা এই মানুষগুলোর আর্তনাদ শোনার যেন কেউ নেই, কেননা ফায়ার ফাইটার্সরা নিজেরাই ব্যর্থ। বিগত এক দশকে করাইল বস্তিতে আগুন লেগেছে ৮ বারেরও বেশি। তবে এবারের মতো করুণ পরিস্থিতি কোনোবারই হয়নি। বিগত কয়েক মাস যাবৎ দেশে আগুন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করাইল বস্তির আগুনটি বেশ সন্দেহজনক। তবে আগুন নিয়ে কথা বলার আগে চলুন আমরা একটু ছোট করে শুনে আসি করাইল বস্তির ইতিহাস। করাইল বস্তি ঢাকার সবচেয়ে বড় বস্তি। এই বস্তিতে মানুষ বসবাস শুরু করে 1980 সালের পর থেকেই। বর্তমানে প্রায় 3 লাখ এরও বেশি মানুষ এই বস্তিতে বাস করে। 160 একরের বেশি জায়গা নিয়ে বিশাল এই বস্তি অবস্থিত। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের বসবাস এখানে। প্রভাবশালীদের কাছে এটি টাকা আয়ের এক লোভনীয় স্থান। সরকারি জমিতে অবস্থিত হলেও রীতিমতো দলিল করে কিনা বেচা হয় বসতভিটা। 1956 সালে টিএনটির নামে এই জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন পাকিস্তান সরকার। 90-এর দশকের দিকে গুলশান বনানীতে কর্মরত শ্রমিক সমাজের কিছু লোকজন এখানে বসবাস করা শুরু করে। বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকের পাশাপাশি বন্যা ও নদী ভাঙনে বাস্তুচ্যুত লোকজন এখানে বসবাস করতে থাকে। বর্তমানে বস্তিতে ঘর রয়েছে প্রায় 30 থেকে 35 হাজার। এইসব ঘরে রয়েছে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। প্রতি মাসে শুধু ভাড়া বাবদ 10 থেকে 15 কোটি টাকা তুলে নেওয়া হয়। এই টাকা কাদের পকেটে যায় সেটা আর খুলে বলার কিছুই নেই। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনটি লেগেছে। কেন আমাদের দেশে বারবার আগুন লাগছে বা কারা লাগাচ্ছে এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাসিভ স্কেলে আগুন লাগলেই কেন আমরা সেটাকে নিভাতে ব্যর্থ হই। সেই দিন আগুন লাগার পর ফায়ার সার্ভিস ছুটে যায় ঠিকই, কিন্তু সরু গলিগালা দিয়ে গাড়ি ঢুকতে পারেনি। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। 1 কিলোমিটার দূর থেকে পাইপ জোড়া দিয়ে দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছিল, যার ফলাফল সবার সামনে। আমরা আবারও ব্যর্থ। এই ধরনের আগুন নিভাতে প্রয়োজন হয় ফায়ার ফাইটিং প্লেন বা ওয়াটার বম্বার, যা দিয়ে 1 নিমেষে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলা যেত। কিন্তু আমাদের কাছে সেটাও নেই। আর্ট অফ ওয়ার বইটিতে কিভাবে যুদ্ধ শুরুর আগে যুদ্ধ জয় করা যায় সেই কৌশলের কথা বলা হয়েছে। রিসেন্ট ইনসিডেন্টগুলোর দিকে তাকালে মনে হচ্ছে প্রতিবেশীরা সেই খেলাতে ভালোই এগিয়ে আছে। তাহলে আগুনের এই খেলায় আমরা কেন পিছিয়ে? আমরা আমাদের ডিফেন্স কেন আপডেট করছি না আগুনের এগেইনস্টে? কার স্বার্থ হাসিলের জন্য আমরা ঢাকাকে বারবার পুড়তে দিচ্ছি? কেন স্বাধীনতার 55 বছর পরেও ফায়ার ফাইটার্সদের মতো একটি বাহিনী আমাদের এখনো পঙ্গু? কেন এয়ারপোর্টের মতো একটি জায়গায় আমাদের আগুন লাগলে সেটা নিভাতে 27 ঘন্টা সময় লাগে? সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। আমরা আগুন লাগাতে জানি যেরকম দেখাতে হবে, তেমনি প্রয়োজনে আগুন নিভাতেও প্রস্তুত থাকতে হবে। আমরা যদি 20টি চেংদু J-10C আর 10 থেকে 15টা JF-17 থান্ডার অর্ডার করার সামর্থ্য রাখি, তাহলে একটা ফায়ার ফাইটিং প্লেন কেনার সামর্থ্য আমাদের থাকার কথা। সিদ্ধান্ত আমাদের হাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রেইনস্টর্ম, your daily dose of knowledge.